প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আগামী 12 এবং 13 জুলাই নিবন্ধন লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষা কেন্দ্রিক আমি 3টি ভিডিও আপলোড করেছি সকল বিষয়ের জন্য। অনেকের অনুরোধে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, তো সবার প্রশ্নের আলোকে মানে কমন প্রশ্নগুলোর আলোকে আজকে একটা দিক নির্দেশনামূলক বা পরামর্শমূলক ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আর কি। তো এটা কোনো ক্লাস নয়, কোনো কিছুই নয়, জাস্ট পরামর্শ। তা আমার ভিডিও যাদের ভালো লাগে তারা দেখতে পারেন, যাদের ভালো না লাগে শুরুতেই বলি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি একটু বলে নেই, আমি গণিতের মানুষ, শুধুমাত্র গণিত নেই আমি পড়াই। অনেকেই অনেকভাবে বলে সাজেশনের কথা, তো সাজেশন কই থেকে দেব? সহজ বিষয় আমি একটা যদি বলে রাখি যে ব্যতিক্রম পাবলিকেশনের বইগুলোর শুরুতে, অর্থাৎ এবার তারা বই নিয়ে আসছে, বইয়ের শুরুতে সাজেশনগুলো দেওয়া আছে। অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশনগুলো ফলো করলে কিছুটা উপকৃত হবেন, এইটুকু নিশ্চয়তা দিতে পারি আর কি। আর গণিতের ক্ষেত্রে যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি নিজস্ব হ্যান্ড নোট করেছি, তো সেটা নিতে পারবেন। সেটা অবশ্যই কিছু টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমরা মূলত পরীক্ষার দিনকে কেন্দ্র করে আমরা কি করব। আগামী 12 তারিখ পরীক্ষা, আজকে 10 তারিখ। ভিডিওটা আরও 2-1 দিন আগে আপলোড করা দরকার ছিল, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো শুরুতেই যদি আমরা আলোচনা করি, দেখেন যে 18তম নিবন্ধন পরীক্ষা 12-13 জুলাই। 12 হচ্ছে স্কুল, 13 হচ্ছে কলেজ। তো আমরা অনেকেই স্কুল কলেজ দুইটাই আবেদন করেছি, আবার অনেকে শুধু স্কুলে টিকেছি, আবার অনেকে কলেজে টিকেছি, অনেকে দুইটাতেই টিকেছি। তো সমস্যা নাই, যাই যেটাতে টিকেছি সমস্যা নাই। তো আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে অনেকেই স্কুলের প্রস্তুতি নেবে, অনেকেই কলেজের প্রস্তুতি নেবে। তো সেটার ক্ষেত্রে কি করবে আমি ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আসতেছি। এখন শুরুতেই যেটা করতে হবে সেটা আমাদের পরীক্ষার মাত্র 2 দিন আছে। পড়াশোনা যা হয়েছে আলহামদুলিল্লাহ, আর নতুন করে আমরা কোনো কিছু করব না। এখন আমরা ফুল রিল্যাক্সে যাব, তাহলে হ্যাভ এ রিল্যাক্স, ঠিক আছে? এখন আমরা ফুল রিল্যাক্সে যাব। আলহামদুলিল্লাহ, আমার রিজেকে যদি এই জবটা থাকে অবশ্যই আমি পারবো। এগুলো নিয়ে আর হাই হুতাশ করার কোনো দরকার নেই। আমি কি পড়ছি কি পড়িনি এগুলো শেষ। এখন হয়তো বলতে পারবেন যে আপনি সাজেশনের কথা বলেন, এই সাজেশনটা আপনি শুধু মিলাই দেখবেন যে এই প্রশ্নগুলো পড়ছি কিনা, আমার সাথে মিলে কিনা। হ্যাঁ মিলছে আলহামদুলিল্লাহ, মিলে নাই সমস্যা নাই, আমি আর লোড নিতে পারবো না। এখন আর নতুন করে কোনো প্রশ্ন পড়ার সময় নেই। তো এখন সবচেয়ে বড় কথা রিল্যাক্সে থাকতে হবে। আর রিল্যাক্সটা এমনভাবে থাকতে হবে যে ফোন টোন এগুলো সব কিছু ছেড়ে এই 2-3টা দিন একটু আল্লাহর দিকে মনোনিবেশ করেন, একটু বেশি জিকির আজকার করেন, দেখবেন মনটা ভালো লাগবে। আর যতটুকু সময় পারেন পড়াশোনা করেন। অনেকেই বলে যে পরীক্ষার আগে পড়ার দরকার নাই, আমি এই মতের সম্পূর্ণ বিরোধী। কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আমরা যত যাই খাই, ভাত না খেলে আমাদের পেট ভরে না। ঠিক একইভাবে পরীক্ষার আগে রাতে যদি আমরা না পড়ে যাই আমরা ভালো অ্যান্সার করতে পারি না, ব্যতিক্রম 2-1 থাকতে পারে। এরপরে দেখেন আসন বিন্যাসের ক্ষেত্রে বিভাগীয় শহরগুলোতে যে পরীক্ষা হচ্ছে সেই বিভাগীয় শহরগুলোতে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা তোলার পরে সেই গুগল ম্যাপ বা গুগল লোকেশন থেকে আপনার সেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সিট পড়েছে সেটা দেখে নেবেন, ঠিক আছে? এটা অবশ্যই দেখে নেবেন, কারণ এটা দেখে না নিলে আপনি হয়তো 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে গেছেন, আধা ঘন্টা আগে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন এখানে আমার সিটটা পড়ে নাই, তাহলে তো ওখান থেকে যদি আরও 30 মিনিটের দূরত্ব হয়, এই যে আপনার মধ্যে যে একটা টেনশন কাজ করবে, তো এই টেনশনই দেখবেন যে আর এর মধ্যে আপনি দেখবেন যে সব কিছু পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষা খারাপ হবে। তো এই বিষয়টা খুবই সচেতনভাবে খেয়াল করবেন আর কি। আর পরীক্ষায় আগের দিন যাওয়া, আগের দিন বলতে প্রত্যেকটা বিভাগীয় শহরে, যারা বিভাগীয় শহরে থাকে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা দূর থেকে যাবেন তারা অবশ্যই আগের দিন পরীক্ষার হলে কাছাকাছি গিয়ে অবস্থান করবেন। আত্মীয়র বাসা হোক, যদি আত্মীয়র বাসা না থাকে তাহলে হোস্টেলে থাকতে পারেন। একদিন কোনো বিষয় না, 500-1000 টাকা দিয়ে থাকা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে থাকা যায়, 3-4 জন মিলে থাকা যায়। আবার অনেক জায়গায় টিটিসি আছে যেখানে 100 টাকা দিয়েও থাকা যায়, বিভিন্ন রকমের থাকা যায় আর কি। তো পরীক্ষার দিন যারা সকালবেলা বিভিন্ন জায়গা থেকে বাস সার্ভিস দেয়, হয়তো রাত 12টায়, ভোর
4টায়। এগুলোতে বিশ্বাস করেন, এগুলোতে যারা যায় তাদের পরীক্ষা মানসম্মত হয় না, ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও মানসম্মত পরীক্ষা হয় না। আসলে তারা প্রার্থী কিনা সন্দেহ থাকে, কিন্তু এর মধ্যেও আবার ব্যতিক্রম কিছু থাকে, নিরুপায় হয়ে যেতে হয়। কিন্তু তারপরেও আমি এটা বিনীত অনুরোধ করব, যদি সুযোগ থাকে তো আপনারা আগেই চলে যাবেন, অন্তত একটা দিন আগে। আরেকটা বিষয় এখানে দেখেন, পরীক্ষার দিন সকালবেলা হালকা নাস্তা করে চা কফি খেয়ে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে যাওয়ার আগে যেটা দেখবেন যে আমাদের অনেকের মধ্যে একটা আছে যে পরীক্ষা আমরা যখন বের হচ্ছি তখন দেখবেন যে এই মানে অনেক সমস্যা দেখবেন যে সামনে চলে আসছে। ও জ্বর নাই, তারপরেও জ্বর লাগতেছে, মাথা ব্যথা নাই, ওই দিনে হঠাৎ মাথা ব্যথা, পেটের মধ্যে একটু কেমন জানি সমস্যা হচ্ছে। তো এইগুলো নিয়ে একটু সচেতন থাকবেন। খাবার দাবার যেহেতু বাইরে যাবেন, অবশ্যই খাওয়া হবে পরীক্ষার পরে, পরীক্ষার আগে অতিরিক্ত খাবার না, অল্প কিছু খেয়ে চা কফি খেয়ে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আচ্ছা, পরীক্ষার হলে যাওয়ার আগে দেখেন, পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই 2 রাকাত নামাজ, আপনি যদি অন্য ধর্মের হন সেই ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। আর মুসলমান হলে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমার কোনো শক্তি নেই, আমার লেখার মতো কোনো যোগ্যতা নেই, আপনি আমাকে সফল করেন, আপনি আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দেন, এটার ওসিলায় আমার একটা হালাল রিজিকের দুয়ার উন্মুক্ত হোক। আর বেশি বেশি একটু দরুদ পড়বেন। এখন এটার পরে দেখেন, মূল কথায় আসি, খাতায় উপস্থাপন। খাতা যখন আমরা পেলাম, খাতা পাওয়ার পরে খাতার উপরের যে ফিচারটা দেওয়া আছে ওখানে আমাদের অনেক কিছুই দেওয়া থাকে, যেমন দেওয়া আছে হচ্ছে বিষয় কোড, এটা হচ্ছে বিষয় কোড। এরপরে হয়তো দেওয়া থাকে হচ্ছে ওই প্রশ্নপত্রের কোড, এরপরে হয়তো রোল। এখানে রেজিস্ট্রেশন থাকে না, অ্যাডমিটটা আমার কাছে এখন এই মুহূর্তে নাই। আচ্ছা, দেখলে হয়তো বুঝতে পারবো। যাই হোক, রোল আছে, যদি রেজিস্ট্রেশন থাকে অবশ্যই রেজিস্ট্রেশন বসাই দেবেন। এরপর আরেকটা বিভাগ যেটা অনেক গুরুত্বপূর্ণ, যে এখানে আমি বিভাগটা কোনটা বসাবো। এখন একজনের বাসা হয়তো ঢাকা বিভাগে, সে আছে চিটাগাঙ্গে, সে পরীক্ষা দিচ্ছে চট্টগ্রামে, তো সেখানে কি লিখবে? সে অবশ্যই ঢাকা বিভাগ লিখবে, তার নিজস্ব বিভাগ যেটা এটা লিখবে, এটা আমার নিজস্ব মতামত। তারপরেও যদি আপনার কাছে মনে হয় একটা ছেলে আছে রংপুরে, সে পরীক্ষা দিচ্ছে রাজশাহীতে, তো সে কি লিখবে? রাজশাহী বিভাগ নাকি রংপুর বিভাগ? যে বিভাগে থেকে আপনি আবেদন করছেন, অর্থাৎ ভোটার আইডি আপনার সব কিছু আছে, সেই বিভাগটা এখানে উল্লেখ করাটা বেটার। ঠিক আছে, এটা উল্লেখ করাটা বেটার। আর এখানে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সিগনেচার। ঠিক আছে, এই সিগনেচার যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাডমিটে যেটা আছে এটা হুবহুব ওই সিগনেচারটাই দেওয়ার চেষ্টা করবেন। সিগনেচার বেশি পেঁচানো হওয়ার দরকার নাই, বেশি আর্টিফিশিয়াল হওয়ার দরকার নেই, একদম ন্যাচারাল যেটা আপনার আছে সেটাই দিয়ে দেবেন। এই সিগনেচারের জন্য অনেকের অনেক রকম ঝামেলা হয়, তো এগুলো আহামরি বড় ঝামেলা না, এটা টেনশনে ফেলে যে 2টা 2 রকম, তো এরকম যেন না হয়। অ্যাডমিটে যেটা আছে ওইটা আজ থেকে শুরু করে আপনি নিবন্ধনের মানে যেদিন ওই যে এমপিওর আবেদন করবেন, টাকা তুলবেন, সেই পর্যন্ত এই সিগনেচারটাই চলবে। এরপরে আসেন, দেখেন খাতায় উপস্থাপন, মার্জিন। খাতায় উপস্থাপনের ক্ষেত্রে আমরা যদি এরকম পেজে লিখি, আমি আর একটু ছোট করে এই পেজটাই দেখাই, যদি এরকম করে লিখি তাহলে দেখতে সেটা খারাপ লাগে। তো আমরা করব কি, খাতার উপরের যেটা আছে সেটা মার্জিন টানবো। অবশ্যই মার্জিনটা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে, যে এরকম। আমি মার্জিন 2 রকম দেখাচ্ছি। একটা মার্জিন হয় এইরকম, তো আমরা এইভাবে মার্জিনটা না করে এটা মিশে দেব, দিলে এটা সৌন্দর্যটা ভালো লাগে, এটা দেখতে বেশি ভালো লাগে, এটা আমার মতামত, আপনাদের নাও হইতে পারে। এই যে এরকম করে, তাহলে উপরে আমরা এটা টানবো, এইটার বরাবর এটা থেকে নিচের দিকে টানবো, তারপরে আমরা এখানে লিখবো 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর, সেটা অবশ্যই কলম দিয়ে, এটা আমি এমনি পেন্সিল দিয়ে লিখতেছি। 1 নং প্রশ্নের উত্তর, এটা আমরা এভাবে লিখবো, এই যে মাঝ বরাবর লেখার পরে আমরা এখান থেকে শুরু করব আর কি। এখন বিষয়টা হচ্ছে,
এটা যে আমরা লিখবো 1 নং প্রশ্নের উত্তর, এখন এই ক্ষেত্রে আমরা চাইলে এই যে মার্কিং করতে পারি, এই যে এরকম দ্বারা, এটা দ্বারা। আবার এখানে আমরা যে বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন হচ্ছে আমরা একটা সংজ্ঞা লিখব, যেমন বা সংজ্ঞা বা উপস্থাপনা এরকম। এটা কি ভিন্ন কালি দিয়ে লিখতে পারবো? হ্যাঁ, সমস্যা নেই। বা কালো কালি দিয়ে লিখে নিচে আমি হয়তো এই কালো কালি দিয়ে লিখে ওটার নিচে হয়তো সবুজ দিয়ে আন্ডারলাইন করলাম, উপস্থাপনা কালো কালি থাকলো, নিচে আন্ডারলাইন করলাম সবুজ কালি দিয়ে, এগুলো সমস্যা নাই। বিভিন্ন সাবজেক্টের যে কোটেশনগুলো আছে, কোটেশনগুলো সবুজ বা নীল কালি ইউজ করে আমরা লিখতে পারবো, ঠিক আছে? এগুলোতে লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু ভুলেও যেন লাল কালি কখনো ইউজ না করি। লাল কালি কখনোই স্টুডেন্টদের জন্য না, এটা স্টুডেন্ট হিসেবে এটা কখনো ইউজ করব না, আমরা এই 2টা কালি ইউজ করব। আশা করি কথাটা বুঝতে পারছি। তো এরপরের কথা, কালো দিয়ে লিখবো এইটা, তাহলে এই 2টা আমরা হচ্ছে মার্কিংয়ের জন্য ইউজ করতে পারবো। এখন খাতায় আমরা মার্জিন দিলাম, এইভাবে আমরা নাম্বারিং করব, এটা করলাম। এখন করার পরে যে আরেকটা বিষয় আছে, আমাদের লেখা যেটা হবে সেটা হচ্ছে আমরা যখনই শুরু করব যে কোনো প্রশ্ন, যে আমরা হয়তো এই পর্যন্ত লিখলাম, একটা প্রশ্ন এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত শেষ, এখন এইটুকু জায়গা আছে, আমি কি করব? এখানে লিখব। যদি আমার কাছে ভালো মনে হয় যে না এখানে লিখলে সুন্দর হবে, বা এখানে এইটুকু শেষ হয়েছে, এই 2-3 লাইন আছে, আমরা এখানে না করে পরের পেজে চলে যাব। আমরা ওটাকে করব কি, পরের পেজে গিয়ে একদম শুরুতে লিখব 2 নং প্রশ্নের উত্তর। এভাবে করলে বিষয়টা একটু বেশি ভালো লাগবে, খাতাটা বেশি মার্জিত দেখাবে আর কি। তো যাই হোক, এরপরে আমরা যেটা বললাম, এই যে আন্ডারলাইনের কথা তো বলেই দিলাম, তো এইভাবে আমরা আন্ডারলাইন করব আর কি। তো যেখানে আমাদের যেরকম যেটা আছে ওইটাতে আমরা আন্ডারলাইন করব। যারা গণিতের আছে বিভিন্ন সংজ্ঞা থাকে, সংজ্ঞার নিচে আমরা আন্ডারলাইন করব। আর যারা আর্টসের বিভিন্ন সাবজেক্টে আছেন, যারা বিশেষ করে কলেজের পরীক্ষা দিচ্ছেন, তাদের তো আন্ডারলাইন এবং কোটেশন এগুলো অনেক বেশি দিতে হবে, যতটুকু সাধ্যে কুলায় আর কি। খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার হলে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পাশের জনের দিকে কখনোই মনোযোগ দেবেন না। আমাদের একটা কি হয়তো দেখতেছি ওই একটু কালারিং করতেছে, এটা সেটা দেখে পাশের জনের যে ওই এত সুন্দর লিখতেছি, এত কিছু লিখতেছি, আমি তো কিছুই পারতেছি না। বিশ্বাস করেন, আপনি আপনার ওপর ভরসা রাখবেন, ঠিক আছে? যে আমি যেটা পারি অন্য কেউ সেটা পারে না, আমি বেস্ট পরীক্ষা দেব, দেখবেন পরীক্ষা অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। পাশের জন কি লিখবে ওর ওপর ভরসা করে কখনোই থাকবেন না, তাহলে পরীক্ষা নিশ্চিত খারাপ হবে। কোনো হেজিটেশন ফিল করলে কোনো বিষয়ে হচ্ছে যখন দেখবেন আপনি ভালো কিছু বুঝতেছেন না, সেই ক্ষেত্রে ওর পরামর্শ নিলে দেখবেন যে ওইগুলো ভালো হয় না, কাজে দেয় না। তো আন্ডারলাইন চলে গেল। এখন অনেকের প্রশ্ন যে স্কুল কলেজ 2টার আবেদন করছি, আমি আর্টসের স্টুডেন্ট, আমি তো শুধু কলেজের প্রস্তুতি নিছি, আমি সায়েন্সের, আমি শুধু স্কুলের প্রস্তুতি নিছি, আমি কমার্সের, আমি শুধু কলেজের প্রস্তুতি নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু আপনি কলেজের প্রস্তুতি নিয়েছেন এবং স্কুলে পাশ করছেন, আগের দিন পরীক্ষাটা আপনি জাস্ট প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলেন। আর যারা স্কুলের প্রস্তুতি নিয়েছেন, যেহেতু আপনার স্বপ্ন এবার স্কুল আগামীবার কলেজ, এই জন্য আপনি এবার স্কুলের পরীক্ষাটা খুব ভালোভাবে দেন এবং পরের দিনে কলেজের পরীক্ষাটা দিয়ে ওইটার ওয়েদারটা দেখে আসেন কেমন, যেন আগামী বছর আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। গ্রাফ এবং ক্যালকুলেটর সায়েন্সের সাবজেক্টগুলোতে এবং কমার্সের সাবজেক্ট প্লাস হচ্ছে আর্টসের ইকোনমিক্স সহ আরও কিছু কিছু সাবজেক্টে যে ক্যালকুলেটরের ইউজ আছে, গ্রাফ আছে। তো ক্যালকুলেটর যেটা নিয়ে যাবেন, এটা বলি 991 যাদের কাছে আছে, আমি কখনোই এটাকে নিরুৎসাহিত করি না, কেউ ভুল বুঝবেন না আগে এই কথাটা। সেটা হচ্ছে ওখানে নির্দেশনায় দেওয়া আছে যে প্রোগ্রামেবল মানে ক্যালকুলেটর হতে পারবে না। তো এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। এই যে 100 mAh, এটার দাম কত বাজারে? 230-40 টাকা। এটা একদম নর্মাল ক্যালকুলেটর, ঠিক আছে? তো এরকম ক্যালকুলেটর ছোট ভাই বোনের যদি থাকে সেটা অবশ্যই নিয়ে যাবেন। হয়তো 991 আপনি ES প্লাস নিয়ে গেলেন, কেন্দ্রে ওইটা ঢুকাইতে দিল না, বিভিন্ন কেন্দ্রে লেখা থাকে, তো তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এটা হচ্ছে নিরাপদ। যেহেতু একটা পরীক্ষা যদি আমি ভালো দিতে না পারি, আমি 1 বছর না 2 বছর পিছিয়ে যাব, এটা মাথায় রাখবেন। আর গ্রাফ পেপার, যেটা গ্রাফ পেপার অবশ্যই কেন্দ্র সরবরাহ করবে, আমি অনেকবার নিবন্ধন পরীক্ষা দিয়েছি, গ্রাফ পেপার কেন্দ্র সরবরাহ করবে।
তো ওখান থেকে আপনি নিয়ে ওখানে লিখে দেবেন। যদি গ্রাফ পেপার কেন্দ্র সরবরাহ না করে সেই ক্ষেত্রে খাতায় গ্রাফ করে দেবেন। কারণটা কি, যখন স্যার খাতা দেখবে যে ওই একই রোমের খাতা অন্তত 50-100 সবারই গ্রাফ ছাড়া, তখন ওইটা ধরেই নেবে যে ওই ক্ষেত্রে গ্রাফটা দেয় নাই। আনসার কি করব, ফুল না যতটুকু পারি ততটুকু। এই ক্ষেত্রে যেটা পরামর্শ দেবো, 1 মার্ক আগায় থাকা মানে অনেক কিছু, 1 মার্ক আগায় থাকা মানে অনেক কিছু। অবশ্যই ফুল অ্যান্সার করবেন। যারা আর্টসের সাবজেক্টে আছেন তারা তো অবশ্যই ফুল অ্যান্সার করবেন। যারা কমার্সে এবং সায়েন্সে আছেন, সায়েন্সের অনেক ক্ষেত্রে হয় কি, ফুল অ্যান্সার করলে ভুলভাল লিখলে তো মার্ক পাওয়া যায় না। তো যতটুকু পারা যায় আমরা ততটুকুই অ্যান্সার করার চেষ্টা করব। সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমরা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। কোন বিভাগ আগে পরে বা মিশ্রিত হলে কিছু হবে কি, এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমার যদি একজনের এক রকম স্কুলের 10টা বিভাগ এবার করেছে, যদি আমি এটা 17রই একটা কোশ্চেন বলি, যেমন এখানে হচ্ছে ক বিভাগ থেকে 5টা, এটা আমি গণিতেরটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। খ বিভাগে 5টা, গ বিভাগে 5টা, ঘ বিভাগে হচ্ছে 5টা, এরকম 20টা প্রশ্ন আছে, যেখান থেকে 12টা প্রশ্নের আনসার করা লাগবে। তাহলে প্রথমটাতে এখানে কথা আছে যে প্রথম বিভাগের এটা দেখে নেবেন যে বাধ্যতামূলক আছে কিনা। এই কোশ্চেনে এরা লেখে নাই, এখানে লেখা থাকবে যে প্রতিটি বিভাগের প্রথম প্রশ্ন সহ যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তার মানে প্রথম প্রশ্নটা হচ্ছে মাস্ট দিতেই হবে, তার মানে এটা দিতেই হবে। এটা ছাড়া বাকি যে 4টা আছে এর মধ্যে যে কোনো 2টা দিতে হবে। এটা ছাড়া যদি কেউ এইদিকে 3টা দেয় তাহলে একটা প্রশ্ন কেটে দেবে। আর স্যার তো অবশ্যই সেটা আপনার খাতার উপর নেগেটিভ ইফেক্ট পড়বে যে আপনি একটা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন অথচ আপনি প্রশ্নর ফরম্যাট বোঝেন না। তো এই ক্ষেত্রে খুবই সচেতনভাবে এটা করার চেষ্টা করবেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমটা তো দিতেই হবে, পরের 4টার মধ্যে যে কোনো 2টা। এখন কথা হচ্ছে অনেকেই এটা জিজ্ঞাসা করে যে আমার প্রথমটা কমন পড়ে নাই, এখন আমি এখান থেকে 3টা পারবো, তো 3টা লেখা যাবে না, 2টা লিখতে হবে। এখন এই 2টা লেখার পরে কেউ যদি ভুল করে 3টা লেখে, ওই যে বললাম যে আপনি মনে করবেন স্যারকে বোকা বানাবো, দিন শেষে আপনি গর্তে পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো 2টার অ্যান্সার করলেন, ঠিক আছে। এখন একটার জন্যে যদি এটা ভালো পারেন তাহলে আপনি জানেন যে এটার উত্তর কতটুকু হবে, 1 পেজ 1.5 পেজ ফাঁকা রাখতে পারেন, অথবা এটা পরে গিয়ে ওই বিভাগটা উল্লেখ করে লিখবেন। উল্টা পাল্টা হইলে কোনো সমস্যা নেই, কারণ এখানে কি প্রত্যেকটা প্রশ্নের এই যে নাম্বারিং আছে, বিভাগ হইলেও এখানে নাম্বারিং আছে। যদি কোনো বিভাগে এরকম থেকে থাকে, আমার জানা মতে নাই, যদি এরকম থেকেও থাকে যে ক বিভাগেও একই নাম্বার, গ বিভাগেও একই নাম্বার, তাহলে তো উপরে বিভাগ অবশ্যই উল্লেখ করে দেবেন, প্রশ্ন লেখার আগে বিভাগটা উল্লেখ করে দেবেন। তো সিরিয়ালি যখন আমরা লিখতেছি 1 2 3, প্রত্যেকটার আগে বিভাগ লেখার দরকার নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো পরীক্ষার আগে আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ আপনাদের প্রত্যেকের একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ। তো এই দোয়া প্রত্যাশা শুভকামনা রেখে আমার জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।